ঘটনাটা হচ্ছে যে যে জমিদাররা ছিল তারা গঙ্গার ঘাটেতে পিকনিক করতে গেল। তখন পিকনিক করার পরে যখন চলে আসলো, খাওয়া দাওয়া করে চলে আসলো, যখন স্বয়ং গোপাল নিজে স্বপ্ন দিচ্ছে যে তোরা চলে গেলি, আমাকে নিয়ে গেলি না, আমি 7 দিন খেতে পাইনি। এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম হরিপুরের আরও একটি খুবই সুন্দর মন্দির, মদন গোপাল জিউ মন্দিরে। এই মন্দিরটি প্রায় 550 বছর আগে তৈরি হয়েছিল। শোনা যায় যে গঙ্গার ধারে রাধাকৃষ্ণের একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছিল, সেটি আনয়ন করে এখানে একটি মন্দির নির্মাণ করেছিল। সেটা ছিল পুরনো মন্দির, সেটাও আমরা দেখাবো। আর এটা হচ্ছে নতুনভাবে তৈরি করা হয়েছে, সেটাও আমরা আপনাদের দেখাবো। আমরা এখন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। দেখুন গর্ভগৃহটি কতটা সুন্দর। দেখুন 500 বছর আগে গঙ্গার ঘাট থেকে যে কষ্টি পাথরের মূর্তিটি, রাধাকৃষ্ণ মূর্তিটি পাওয়া গেছিল, সেখানে সেই মন্দিরটি পুরানো মন্দির থেকে এখানে আনয়ন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এর পাশে রয়েছে আরেকটি রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি, আর এই পাশে রয়েছে ভগবান জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের সুন্দর বিগ্রহ। আর নিচে রয়েছে স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবীর বিগ্রহ। গর্ভগৃহের রাধাকৃষ্ণ মন্দিরের ডান পাশে রয়েছে একটি বিষ্ণু মন্দির, দেখতে পাচ্ছেন, বিষ্ণু মন্দির। বাঁ দিকে রয়েছে শিব মন্দির, দেখুন এখানে শিবলিঙ্গ রয়েছে। আচ্ছা, এই যে কষ্টিপাথর যে রাধাকৃষ্ণর বিগ্রহটা, ওটা নাকি গঙ্গার জলে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা একটু ঘটনাটা বলবেন। ওইটা ঘটনাটা হচ্ছে যে যে জমিদাররা ছিল তারা গঙ্গার ঘাটেতে পিকনিক করতে গেল। তখন পিকনিক করার পরে যখন চলে আসলো, খাওয়া দাওয়া করে চলে আসলো, যখন স্বয়ং গোপাল নিজে স্বপ্ন দিচ্ছে যে তোরা চলে গেলি, আমাকে নিয়ে গেলি না, আমি 7 দিন খেতে পাইনি। এটা একটা বিরাট চিন্তার ব্যাপার। তখন সকালবেলা যে দেখছে সেই গোপাল পাথরের মূর্তি, সে মুখটুকু জেগে আছে, সেই গোপালকে নিয়েছে এই মন্দিরে প্রতিষ্ঠা করে। এখানে প্রতিষ্ঠা করেছেন? হ্যাঁ, এগুলো মাটির দেওয়াল, টালির ছাউনি ছিল তখন, টালির সামনে ছিল। হ্যাঁ, এই হলো ইতিহাস। সেই নিয়েছে এখানে প্রতিষ্ঠা করে, সেই আজ থেকে 500 বছর 600 বছরের ব্যাপার, 12 ভূঁইয়ের আমলের ব্যাপার, এগুলো আজকের ব্যাপার নয়। আর সেই রাধাকৃষ্ণের যে কষ্টি পাথরের বিগ্রহ, এইটাই ওখানে যেটা আছে ওইটা কুষ্টি পাথর, এখান থেকে স্থানান্তর করা হয়েছে। কত সালে নতুন মন্দির? নতুন মন্দির কত সালে? নতুন মন্দির হলো এই 4 বছর হলো। 4 বছর। প্রথমে যখন 550 বছর আগে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল, তখন ছিল এই মন্দিরটি। এখানেই গঙ্গার ধারে যে রাধাকৃষ্ণের কষ্টি পাথর বিগ্রহটি পাওয়া গেছিল, এখানেই আনয়ন করেছিল। তারপরে এটা পরিবর্তিত করে এই নতুন মন্দিরে নিয়ে যাওয়া হয়। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি মন্দির। দেখুন মন্দিরের উপর দিকে ঠিক বাঁ দিকে রয়েছে শ্রীরামচন্দ্র এবং হনুমানের বিগ্রহ। ঠিক মাঝখানে রয়েছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সুন্দর বিগ্রহ। তারপরে রয়েছে শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের সুন্দর বিগ্রহ, এবং একদম শেষে রয়েছে শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ মহারাজ। সামনে এখন উপস্থিত আছেন
মদন গোপাল জিও মন্দিরের মহারাজ। আমরা এখন মহারাজের সাথে কথা বলবো। মহারাজ, প্রথমে আপনার পরিচয়টা জানবো। আমার নাম স্বামী ভজনানন্দ। আমি এখানে এসেছি 82 সালে। তখন ওই পুরনো মন্দিরে ঠাকুর থাকতেন। আর এই মন্দির হয়েছে আজকে 4 বছর হয়ে গেল। এই মদন গোপাল 600 বছরকার বিগ্রহ। তো এই জমিদারদের ঠাকুর ছিলেন, তো এখন সব বেচাকেনা করে দিয়ে সবাই চলে গেলেন। পুরোহিত যে ছিল সেও চলে গেল, বেঁচে তার নামে জমি সব করে রেখে দিয়েছিল, সেও বেঁচে কিনে দিয়ে চলে গেল। এখন কী করবে? তখন গ্রামের লোক রামকৃষ্ণ মঠের সাধুদের নিয়ে আসলো, মানে স্বামী সচ্চিদানন্দ বা সচ্চিদানন্দর এক গুরু ভাই ছিল উত্তমানন্দ, ওনার হাতে আসলো। আসার পরে উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তখন কী করবে? গ্রামের লোক একটা অস্থির হয়ে পড়েছে যে ঠাকুরের সেবা পূজা কী করে কী হবে না হবে। তখন চিন্তা করলো, একজন বলল যে একটা সাধু আছে কৃষ্ণনগরে থাকে, উকিলপাড়ায়। তখন সে মহারাজের কাছে গেল, মহারাজকে নিয়ে আসলো, এই মন্দিরের ভার নিতে হবে আপনাকে। তা মহারাজ বললো, আমি ভার নিতে পারি, তবে আমরা তো রামকৃষ্ণ মঠের সাধু, অতএব রামকৃষ্ণ আশ্রম লিখিত করতে হবে, মদন গোপাল মন্দির হবে। তো আজ অবধি গেটেতে সেই মদন গোপাল মন্দির আর রামকৃষ্ণ আশ্রম বলে লিখিত আছে। এবারে মহারাজ আস্তে আস্তে এখানে থেকে, জমি জায়গা অল্প, তখন আস্তে আস্তে এর কাছে ওর কাছে টাকা পয়সা ভিক্ষা করে জমি কিনতে শুরু করলো। এই নিয়ে জমি হলো 4 বিঘে জমি মহারাজের কিনা হলো। তারপরে আস্তে 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 গেস্ট হাউস একটা করা হলো। হ্যাঁ, উত্তর দিকে, মন্দিরের উত্তর দিকে একটা গেস্ট হাউস করালো। তখন দোরমার বেড়ার বাড়ি, সেই বাড়িতে আমিও থাকতাম এসে। তারপরে গরু থাকতো একদিকে, আমি থাকতাম একদিকে। একটা গরু একজন দান করেছিল। তো এই নিয়ে মোটামুটি এখন সামনে গঙ্গা, পশ্চিম দিকে তারাপুর বলে গ্রাম, সেইখানে গঙ্গা এখন চলে গেছে। আগে তো গঙ্গা এখানেই ছিল সামনেই। আজকের এই মদন গোপাল মন্দির আর আজ থেকে 40 বছরকার মন্দির, দুটো পরিবর্তন অনেক হয়ে গেছে। কিন্তু তবু মানুষ আসা যাওয়া করছে। নিত্য একটা ভোগের ব্যবস্থা আছে, প্রতিদিনের ভোগের ব্যবস্থা। এখানে মানুষ প্রসাদ পায়, বা তারপরে আস্তে আস্তে থাকার ঘর হলো, মানুষ এখানে থাকতেও পারে এসে। এই আজ পর্যন্ত মোটামুটি যা দেখা যাচ্ছে, সেই মহারাজের এখন প্রবাহ চলছে। আর তারপর আস্তে 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 লোকজন আসতে শুরু করলো। এই এখন ধরুন না, বেলঘরিয়া থেকে 2 জন এসেছে, সুবীর ব্যানার্জি, সঞ্জয় গোস্বামী, এসে ঠাকুরের মন্দিরে কাজকর্ম একবার মানে নিজেদের গা ঢেলে দিয়েছে তারা এখানে। এমন অবস্থা চলছে এখন পর্যন্ত। তো এই যে সামনে জগদ্ধাত্রী পুজো গেল, জগদ্ধাত্রী পুজো মোটামুটি ধরো না প্রায় 4-5 হাজার লোক এখানে খাওয়া দাওয়া প্রসাদ পাওয়া। এই গতকাল ঠাকুর বিসর্জন হলো। আবার মহারাজের ভান্ডারা আছে স্বামী সচ্চিদানন্দের। রাস পূর্ণিমায় মহারাজের জন্ম, দোল পূর্ণিমায় মহারাজ মারা গেছে। কত এই নিয়ে মহারাজের শিষ্যরা আসা যাওয়া করবে, বা সাধু 14-15 জন ভান্ডারায় খোঁজা হয়েছে। এই পর্যন্ত এই ঠাকুরের যে ভাব, সেই ভাবটা নিয়ে আমরা চলি। রামকৃষ্ণের যে ভাব, সেই ভাবটা আমরা চলি। আমরা তো বেলুন মঠের ভাবধারা নিয়ে চলি এখানে, কারণ এখনও মহারাজ তো ছিলেন সাহিত্যিক। এখনও ঈশানুসরণ প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, বা মায়ের লেখা বই, চরিত্র গঠনের পিতামাতার ভূমিকা, এখনও মহারাজের বেলুন মঠ বা উদ্বোধন কলকাতা, ওরা এখনও বই নেয়। তো এই নিয়ে মোটামুটি এখানে থাকাকালীন মহারাজ, এখানকার মদন গোপাল যে ইতিহাস, সেও একটা ইতিহাস এখানে বিক্রি হয়। যতটুকু মহারাজ পেয়েছে সে একটা বই লিখে গেছে। এবারে এখানে আসা যাওয়ার, হবিবপুর রেল স্টেশন থেকে যে কোনো টুকটুকি, যে কোনো অটো ধরে আসা, দক্ষিণ দিকে আসবে পুরনো বাজার, হাই রোড পার হবে, পুরনো বাজার ছাড়িয়ে মদন গোপাল আশ্রম। আপনারা আসুন, দেখুন যেখানে পরিস্থিতিটা কি, এখানে কোনো অসুবিধা হবে না। আমি এখন পর্যন্ত, আমি তো আছি এখানে, 2 মহারাজ তো চলে গেল, তো এই নিয়ে আমি এখন পর্যন্ত আছি এখানে, যে এখানে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। আপনারা আসবেন বলে এই কথা আমি বক্তব্য রাখছি, শেষ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আপনি দীর্ঘজীবী হন এবং সুস্থ থাকুন, আপনার আশীর্বাদ আমরা কামনা করি। এটি হলো মা অন্নপূর্ণা ভবন।
এখানে মদন গোপাল জিও মন্দিরের প্রসাদ বিতরণ করা হয়। এটি হলো মদন গোপাল জিও মন্দিরের অতিথিশালা বা গেস্ট হাউস। এখানে থাকার জন্য কোনো ধার্যমূল্য নেই। ভক্তবৃন্দরা সাধ্যমতো প্রণামী দিয়ে এখানে রাত্রি যাপন করতে পারে। আমরা এই মন্দিরের ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা যদি রাত্রি যাপন করতে চান এখানে সেই ফোন নাম্বারে কল করে বুক করতে পারেন। এই মদন গোপাল জিও মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত এবং বিকেল 3টে 30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর এখানকার মোবাইল নাম্বার হচ্ছে 9635463158। এখানে নিয়মিত ভোগের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি এই মন্দিরে আসেন এই নম্বরে কল করে আসবেন 9635463158। মহারাজ বই, কোরআন কোরআন শরীফ সব আছে এখানে। এত বই সাহিত্য সম্বন্ধে হ্যাঁ সব আছে। স্বামীজির প্রস্তাব বলে এগুলো, স্বামীজি বিবেকানন্দের বই এগুলো সব মানে ছবি আছে বই। স্বামীজি মহারাজ রীতিমতো সাহিত্য চর্চা করতেন, তাই তো? লেখাপড়াটা মহারাজের খেলাধুলার মতো ছিল। আর এখানে এসে যে বই দেখে সে বই তো টাঙ্কি পাণ্ডুলিপি করাতে সব ছাপা হয় না। দোকানে বই আছে মায়ের অনুধান, স্বামীজির অনুধান। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই মন্দিরে আসতে হলে আপনাদেরকে শিয়ালদা থেকে শান্তিপুরগামী ট্রেনে চেপে নামতে হবে হবিবপুর স্টেশন। এটি রানাঘাটের পরের স্টেশন হবিবপুর। এখান থেকে আপনারা খুব সহজেই টোটোতে এই মন্দিরে আসতে পারেন। আমরা হবিবপুরের আশেপাশে যে সমস্ত বিখ্যাত মন্দিরগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।